প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা। তোমাদের টোটাল 6টা ইউনিট অর্থাৎ 6টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের নম্বর বিভাজন, তার সঙ্গে কোন কোন 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্নগুলো তোমরা এখন থেকেই প্রস্তুত করতে থাকবে, তার সম্পূর্ণ সাজেশন। কাজেই তোমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং বুঝে নিতে হবে যে কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন পড়তে হবে, কোন অধ্যায় থেকে 2 নম্বর, কোন অধ্যায় থেকে 4 এবং কোন অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসছে। এই সাজেশনটা তোমরা এখন থেকে প্রস্তুত করে রাখো। তোমাদের ফাইনাল পরীক্ষাতে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসবে। তা সত্ত্বেও পরীক্ষার সময় আরো একটি আমি লাস্ট মিনিটে সাজেশন তোমাদের জন্য তৈরি করে দেবো, সেটা একবার দেখে নেবে, ঠিক আছে? আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। একাদশ শ্রেণী 2025 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সাজেশন, পূর্ণমান তোমাদের 40-এ পরীক্ষা হবে, সময় 2 ঘন্টা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করছি। চলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা, অধ্যায়ের নাম। এই অধ্যায় থেকে দেখো 2 নম্বরের একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে আর 6 নম্বরের একটি প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। টোটাল এই অধ্যায় থেকে 8 নম্বর তোমাদের কিন্তু থাকবে এবং তোমাদের কিন্তু পড়তে হবে কিন্তু অনেক প্রশ্ন। যেমন ধরো 2 নম্বরের তোমাদের যে ছায়া প্রকাশনের বইয়ের কথাই বলি, প্রায় 79খানা 2 নম্বরের প্রশ্ন দিয়েছে এবং বড় প্রশ্ন দিয়েছে প্রায় 20টা। তো এত প্রশ্ন তো আর পড়া যাবে না। তো দেখো, এই যে সাজেশনটা তৈরি করে আমি দিয়েছি, প্রত্যেকটি প্রশ্ন তোমরা এখন থেকে প্রস্তুত করে যাও। পরীক্ষার সময় আশা করা যায় প্রত্যেকটা স্কুলে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তাও পরীক্ষার আগে একটি আমি শর্ট একদম সাজেশন দেবো, একটা সাজেশন থেকে কিছু প্রশ্ন কম থাকবে। দেখো, প্রশ্নের মান 2। 1 আইন বলতে কি বোঝো? 2 আইনের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 সংকীর্ণ ও ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো? 4 থিওরি অফ জাস্টিস কে কবে প্রকাশ করেন? 5 সাম্য কি? 6 স্বাধীনতা বলতে ল্যাস্কি, মন্তেস্কু ও রুসো কি বোঝাতে চেয়েছেন? 7 স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝো? 8 পৌর স্বাধীনতার 2টি উদাহরণ দাও। 9 ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি? 10 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কি? 11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শর্ত 3টি কী কী? 12 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কয়েকজন প্রবক্তা ও কয়েকজন সমালোচকের নাম লেখো। 13 স্বাধীনতার রক্ষা কবচগুলি উল্লেখ করো। 14 প্রশাসনিক ও ফৌজদারি আইন বলতে কী বোঝো? 15 ন্যায়ের স্বচ্ছতা বলতে কী বোঝো? দেখো, মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। এই 15টা প্রশ্ন তোমরা একদম তৈরি করে রাখো। প্রশ্নের মান 6, 3টে প্রশ্ন দিয়েছি এবং একটি এক্সট্রা দিয়েছি। এই 3টে তো পড়তেই হবে। ম্যাক্সিমাম স্কুলে এই প্রথম যে 3টে পরীক্ষা, 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্নের মধ্যেই কিন্তু পরীক্ষা আসবে। যেমন 1 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 3 আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎস ও প্রকৃতি ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তৈরি করে রাখো। আর এক্সট্রা হিসাবে এই প্রশ্নটা পড়ে রাখবে, সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। তাহলে প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তোমরা এখন থেকে এই প্রশ্নগুলোকে তৈরি করতে থাকো। 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তোমাদের লাগে, আমি এর পরের যে ভিডিও আসবে তোমরা দেখবে ছায়া প্রকাশনীর যে টেক্সট বুক রয়েছে, সেখানে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো পরপর আমি আপলোড করতে থাকবো, সেখানে তোমরা সব উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমরা চলে আসো। এখানে আর একটা প্রশ্ন আমি দিয়েছি, দেখো 2 নম্বরে ল্যাস্কি কী হবে? স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। ল্যাস্কির মতে সাম্য কি? সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। এক্সট্রা 2টো দিয়েছি আমি, হলো। এবারে ইউনিট 2 দেখো, জাতি ও জাতীয়তাবাদ। এখান থেকে দেখো
2 নম্বরের একটি প্রশ্ন থাকছে এবং 4 নম্বরের একটি প্রশ্ন থাকবে। এখান থেকে কোনো 6 নম্বরের প্রশ্ন থাকছে না। ঠিক আছে, তো কোন কোন প্রশ্নের মান 2 দেখবে পড়ে যাবে দেখে নাও। যেমন 1, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়। 3, এক জাতিভিত্তিক ও বহু জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো। 4, এক জাতি ও এক রাষ্ট্র নীতির অর্থ কী। 5, জাতীয়তাবাদের পক্ষে আর বিপক্ষে যুক্তি দাও। 6, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7, জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ উক্তিটি কার। সভ্যতার সংকট প্রবন্ধটির লেখককে। 8, কেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন। 9, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি দাও। 10, বিকৃত বা উগ্র, এটা উগ্র হবে, হ্যাঁ, জাতীয়তাবাদ বলতে কী বোঝো। এই হলো তোমার 10টা প্রশ্ন দিয়েছে আমি দ্বিতীয় অধ্যায় থেকে। প্রশ্নের মান হচ্ছে 4। কী কী পড়বে দেখো। 1, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা আলোচনা করো। 2, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3, জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো। 3টে প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন একটি দিয়েছি, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। হয়ে গেল। এবারে আমরা দেখে নেব তোমাদের তৃতীয় অধ্যায়, মানে ইউনিট 3 যাকে বলা হয়। ঠিক আছে, সরকারের রূপ সমূহ। এখান থেকে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 6 নম্বরের একটি আসবে। তো 2 নম্বরে কোন কোন প্রশ্ন তোমরা পড়বে দেখে নাও। 1, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 2, ডিমোস এবং ক্রোটাস শব্দ দুটির অর্থ কী। 3, গণতন্ত্রের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। 4, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। এবার চলে আসো 5 নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 6, গণতন্ত্রকে সমর্থন ও সমালোচনা করেছে এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 7, গণভোট বলতে কী বোঝো। 8, প্রত্যাহার কি। 9, উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। 10, কর্তৃত্ববাদের সুবিধা ও অসুবিধা লেখো। প্রশ্নের মান 6, মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, 3টি করে যেতে হবে। 1, গণতন্ত্র বলতে কী বোঝো, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা লেখো। 2, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। 3, কর্তৃত্ববাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। ইউনিট 4, অধ্যায়ের নাম সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন থাকে না পরীক্ষায়, 6 নম্বরের একটি প্রশ্ন থাকবে। তো 4টি প্রশ্ন দিয়েছি, পড়ে যেতে হবে। 1 হচ্ছে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। 2, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। 3, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। 4, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা ও স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো। 4টি প্রশ্ন পড়লেই একটি কান থেকে সিওর কমন থাকছে। ইউনিট 5-এ চলে আসো, মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। এখান থেকে 2 নম্বরের একটি, 4 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো 2 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। 1, বন্দি প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ কী, ভারতীয় সংবিধানে কত নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত আছে। 2, কর্তব্য কী। 3, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো। 4, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। মিশা কী। 6, প্রতিষেধ কথাটির অর্থ কী, অধিকার পৃচ্ছা কথাটির অর্থ কী। 7, নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের প্রতি কী নির্দেশ দান করে। 8 নম্বরের প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো। 9, দণ্ড নিষ্কৃতি আইন কাকে বলে। 10, আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো। প্রশ্নের মান 4। 1, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার কারণগুলি কী। 2, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি এবং রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে মূল পার্থক্য কী। 3, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 4, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো।
ইউনিট 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এখান থেকে 2 নম্বরের একটি 4 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে, প্রশ্নের মান 2। দেখো FPTP পদ্ধতি বলতে কি বোঝো? 2 FPTP পদ্ধতির দুটি সুবিধা লেখো। 3 FPTP পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 4 সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? 5 RR সিস্টেম এর দুটি পদ্ধতি কি কি? 6 কোটা বলতে কি বোঝো? 7 কোটা নির্ধারণের পদ্ধতি দুটি লেখো। 8 তালিকা পদ্ধতি কাকে বলে? 9 সমানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে দুটি যুক্তি দাও। 10 ভারতের নির্বাচন কমিশনের দুটি কার্যাবলী লেখো। 11 নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। 12 ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে? 13 ভারতের নির্বাচিত সংস্কারের জন্য গঠিত দুটি কমিটির নাম লেখো। 14 কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 14 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে? ঠিক আছে, প্রশ্নের মান 4 ভারত সরকার নির্বাচন PR সিস্টেমের পরিবর্তে FPTP সিস্টেম গ্রহণ করেছে কেন? 2 এর প্রশ্ন ভারতের নির্বাচন ব্যবস্থায় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধাগুলি উদাহরণসহ আলোচনা করো। 3 ভারতের নির্বাচন ব্যবস্থায় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির অসুবিধাগুলি উদাহরণসহ আলোচনা করো। 4 ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5 নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান। আর কোন কোন সাবজেক্টের এই ধরনের সাজেশান তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কোচিংয়ে সেই সাবজেক্টগুলো যদি পড়ানো হয়ে থাকে অবশ্যই তোমাদেরকে সেই সাজেশানটা আমি এইভাবে তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমরা প্রত্যেকে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।